পুলিশের উপর যা হচ্ছে এটা হাতে তুলে নিতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রতি এবং গণভোটের রেসপেক্টের প্রতি যে অ্যাপ্রোচ সরকার নিয়েছে, দিস ইজ নট। কারণে অকারণে কি আছে 32 নম্বরের মধ্যে আপনি বলেন? ঘোষণা করেছে, কে আগে করেছে, কে কার নামে করেছে, ডাইরেক্ট করেছে কিনা, রেডিওতে শুনেছে কিনা। হায় স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে আপনি টিকতে পারবেন বেশিক্ষণ না, আপনি জুলাইয়ের পক্ষে বিপক্ষে বলে বেশিক্ষণ টিক, তাহলে তো সরকার প্রধানকে পালাতে হয় না, দরকার ছিল না, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতো। এই জায়গায় এসে কেন আমাদের এটা দরকার হচ্ছে? ফাইন্যান্সিয়ালি আমরা সলভেন্ট না, ক্যাপাসিটির দিক থেকে রাষ্ট্রটা এখনও নিজের পায়ে দাঁড়িয়ে তার শক্তি সামর্থ্য প্রমাণ করার মতো রাজনৈতিক কালচার ডেভেলপ করতে পারে নাই। আমরা যখন বসি তখন ডোনার এজেন্সির দরকার হয়। আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন করতে গেলে ডোনারদের ছাড়া বাজেট ইমপ্লিমেন্টেশন হয় না। আমাদের যে এক্সপোর্ট যে সমস্ত জিনিস আমরা করি, এগুলো শুধু আমরা এককভাবে নিয়ন্ত্রণ করি না, অনেক কিছু জিনিস নিয়ন্ত্রণ করে। তাদের চাওয়া, তাদের না চাওয়া, তাদের প্রায়োরিটি, তাদের ভালো, তাদের মন্দ এখানে অ্যাক্টিভ। মানে এই সরকার এখন যারা সরকারে আছেন তাদের পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কিনা? থাকবেই, সকল সরকারের আমলেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাচিওর ডেমোক্রেটিক কালচার ডেভেলপ করতে না পারবো, আমাদের সমস্যা আমরা বসে সমাধান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ডিপ স্টেটকে নিয়ে আপনি নেগেটিভ অ্যাটিটিউড দেখানোর কোনো কারণ নেই। থাকবেই এইরকম স্টেটে, এইরকম সরকারি ফাংশনে, এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজমে সেলফ সাফিসিয়েন্ট যতক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা আছে না? ক্যান ইউ ডিনাই ইট? ক্যান এনিবডি ডিনাই ইট? আর গতকালকে ভারতের সরকার মানে না পারার কোনো কারণ নেই। গতকালকে ভারতের সরকারের দুটো স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট পড়বেন। আর এক বছর আগে ভারতীয় সরকারের দুটো। আচ্ছা, তাহলে কি এই যে এই ডিপ স্টেটের কথা যখন সামনে এলো, তাহলে এখন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন তিনি অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এটিও কি ডিপ স্টেটের কোনো চাপ ছিল কিনা? আবার আসি আমরা, তাহলে আবার যেতে হবে, ওই ডিপ স্টেট কিন্তু সারফেসে থাকে না। তাহলে কি করে ওরা? ওদের বিভিন্ন স্টেক থাকে, একটা গভর্নমেন্ট ফর্মেশন কিংবা গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়া আসার সঙ্গে এই গ্রুপ অফ পিপল দেশ চালালে তাদের কিন্তু ইন্টারেস্ট থাকে। ওই ইন্টারেস্টে তারা চায় এই গ্রুপ অফ পিপলকে নার্চার করতে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় মাস আপসার্জ হয়েছে, আরব বসন্ত হয়েছে, এই সমস্ত জায়গায় আপনি দেখবেন 10 বছর 20 বছর ধরে বিভিন্ন ফরেন পাওয়াররা ইয়োধদেরকে আস্তে 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 গড়ে তুলে এক্সপ্রেস ওপিনিয়ন এক্সপ্রেস করার জন্য। ফলে আসিফ যে কথা বলছে, এই জন্য তাকে ইন্টারোগেশনে আনতে হবে। দিস নট এট অল নেসেসারি, দিস ইজ ভিন্ডিকটিভ, দিস ইজ ওপেন সিক্রেট। এখনও আছে এই দেশে, থাকবেই। আপনি এখন বাজেট করবেন, আমার আপারা সরকারে আছেন, বাজেট করবেন না, করুক দেখি নিজের পায়ে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ বাজেটটা করতে পারে কিনা, নাকি ফরেন ডোনেশন লাগে? এখানেও ডিপ স্টেটের সহযোগিতা লাগে না। আমি বলছি এই ফ্যাক্টরগুলোকে আপনি বা আমরা এখন নেগেটিভ দেখছি না, ডিপ স্টেটকে নেগেটিভ। একটা সরকার যখন থাকে, it depends on how the government can play with those power. গভর্নমেন্ট যদি সাকসেসফুলি প্লে করতে পারে তাহলে ডিপ স্টেট অনেক সময় ইউজফুল হয়। একটু সরল প্রশ্ন করি, তাহলে যে ডিপ স্টেট আসলে কারা একটু আপনি দেখতে পাবেন না। আপনাকে যদি বলি আপনি অন্ধকার ঘরে একটা কালো কাপড় খুঁজেন, পাবেন? ঘরটা তো অন্ধকার, কালো কাপড় তো আপনি দেখতে পাবেন না, কালারের মধ্যে বিলীন। এক্স্যাক্টলি আমাদের দেশে যেখানে বসে আমরা আলোচনা করছি, তাদের বাংলাদেশ পরিচালনায় স্টেক আছে না? সরকার যেই আসুক যেই যাক, মিডিয়া হাউসগুলো স্টেক আছে না? দেখতে পান? দেখতে পাই আমরা কেউ? কিন্তু নিশ্চয়ই পছন্দ অপছন্দের বিষয় আছে, আছে, থাকবেই, থাকতেই হয়। এবং এই জিনিসগুলো আসিফ যে কথা বলেছে, আমরা তখনও শুনতাম অমুক প্রস্তাব দিচ্ছে এত শিল পর্যন্ত, অমুকে প্রস্তাব দিচ্ছে এত সাল পর্যন্ত। এসব কিছুর কেন্দ্রবিন্দু কি? কারণ আমরা ডেমোক্রেসি বিল্ড আপ করতে পারিনি। এই জন্য যখনই আমাদের মধ্যে সরকার পতন হয়, তখন ওই শক্তিগুলো যার যতটুকু স্টেক আছে তারা একটা নিয়ন্ত্রণ কিংবা নিজস্ব লোক ফিট করার চেষ্টা করবেই। এটা পার্লামেন্টকে পাশ কাটিয়ে যা ইচ্ছে তাই করে। তাহলে ডিপ্লোম্যাটস যারা আছে তারা এগুলো জানতে চাইবে, বিরোধী দলের কাছে প্রশ্ন উত্তর জানতে চাইবে। আমরা ডিপ্লোম্যাটসদেরকে নিয়ে মিটিং আয়োজন করব, ব্রিফ করব, ইফতার পার্টির আয়োজন করব, কথা বলবো। অতীতে আমরা দেখেছি না যে তখনকার সরকার ডিপ্লোম্যাটদের দিয়ে মিটিং করতেও দিত না, কারণ তারা চাইতো না যে তাদের এই ইনফরমেশনগুলো এখানে শেয়ার হোক, আলোচনা হোক। সরকার যদি অ্যাকোমোডেটিভ হয়, ডেমোক্রেসি যদি ম্যাচিউরড হয়, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায়, তাহলে তার থার্ড পক্ষের কোনো প্রয়োজন নেই। তাহলে যে করে কে? অপোজিশনের ভূমিকা পালন করতে চাই আমরা, রাস্তায় পারতপক্ষে যেতে চাই না। গভর্নমেন্ট শুড নট টেক এনি ইনিশিয়েটিভ উইচ উইল আলটিমেটলি ফোর্স আস টু গো টু দ্য স্ট্রিট। এটা আমরা চাই না। আমরা চাই পার্লামেন্টের বাউন্ডারির ভিতরে যতটুকু আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, আমরা আমাদের কন্ট্রিবিউশনটুকু রাখতে চাই টু রিস্ট্রাকচার দ্য নেশন ফর ফিউচার। কিন্তু যদি এমন হয় গভর্নমেন্ট অযৌক্তিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই থাকে, তাহলে পার্লামেন্টে তো তার অ্যাবসলিউট মেজরিটির জুড়ে যদি অ্যাবসলিউট স্টেপ নিতে থাকে, ইগনোরিং
অল পাবলিক ইন্টারেস্ট, দেন হোয়াট উড বি দ্য অল্টারনেটিভ? তাহলে ডিপ স্টেটকে ইনভাইট করার ক্ষেত্রে শুধুমাত্র বিরোধী দলকে দোষ দিতে হবে না, গভর্নমেন্ট এরকম যে বা যারা করেছেন যদি জামাত পরিচয় করে থাকেন তাহলে এটা নিতান্তই তার ব্যক্তিগত লায়াবিলিটি। নিশ্চয়ই আমি আসলে কি ধরনের সাংগঠনিক ডিসিশন হয়েছে তাদের বিরুদ্ধে আমি জানি না, বা জামাতের স্ট্রাকচারের মধ্যে আছে কিনা তাও আমার জানা নেই। এটা আমি ইনকোয়ারি করব, কথা বলবো। নিশ্চয়ই আমরা এটাকে এন্ডোর্স করবো না কোনোভাবে, আমরা সেকেন্ড হলো কেন বেশ কয়েকটা জায়গায় হয়েছে। এক জায়গায় কিন্তু একজন পুলিশ অফিসার একটা অস্ত্রকে কেড়ে নেওয়া হয়েছে না, এগুলো আপনি যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন আসলাম এখানে, আমার মনে হয় আরও কিছু সময় দিতে হবে। এগুলো হিলিং প্রসেস থাকে। আমরা তো অনেক সময় রেডিক্যাল পরিবর্তন চাই, পজিটিভটাও রেডিক্যালি চাই, নেগেটিভটাও রেডিক্যালি চাই। ইটস নট দি প্রসেস। পৃথিবীতে এগুলো 18 মাস যে ছিল অন্তর্বর্তী সরকার, তারা কেন এটা একটা গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারলেন না? কেন তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলেন না? একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে যে পরিমাণ চেষ্টা করেছে, যে পরিমাণ এই ধরনের বিষয়কে মোকাবেলা করে করে তাদেরকে অগ্রসর হতে হয়েছে, আই এম অলওয়েজ রেডি টু গিভ দেম ক্রেডিট। এবং এটা কোনো ইজি জব ছিল না, এবং বিপ্লব প্রতি বিপ্লব, সচিবালয় ঘেরাও, এটা ঘেরাও, ওটা এভরিডেজ ফাংশন ছিল। এবং এগুলো মোকাবেলা করতে গিয়ে আমি এক জায়গায় স্ট্যাটিস্টিক্স দেখলাম, প্রায় 142টা ঘটনা তারা এরকম মোকাবেলা করেছে। হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, সচিবালয় কিন্তু প্রধান উপদেষ্টা আনসাররা ঘেরাও। বাসভবন ঘেরাও, তখন প্রধান উপদেষ্টা ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন, স্প্রের ব্যবস্থা করেছেন পানির। হ্যাঁ, তো ওটা এখানে ইস্যু না। ইস্যুটা কি? ইস্যুটা হলো একটা বিপ্লবোত্তর পরিস্থিতি যে সমস্ত প্রধান উপদেষ্টার মানে তখন তার যেটা করা উচিত ছিল তিনি এটা প্রতিহত করতে পারতেন। লেট মি আনসার। এবং এগুলো দেখবেন আপনি যে সমস্ত দেশে একটা মাস আপসার্জ হয়, ওই সমস্ত দেশের সঙ্গে মিল করে দেখবেন আপনি। মাস আপসার্জ আমাদের দেশে যা হয়েছে এই সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়নি। এগুলো ফ্রান্সে হয়েছে, এগুলো মিশরে হয়েছে, এগুলো ইরানে হয়েছে। তার সাবসিকুয়েন্ট পরিস্থিতিটা মোকাবেলা করতে কী পরিমাণ হিমশিম খেয়েছে ওই দেশের অ্যাডমিনিস্ট্রেশনগুলো, এগুলোর কম্পারেটিভ স্টাডি করলে আপনি বুঝতে পারবেন হোয়াট টাইপ অফ ডিফিকাল্ট জব ইট ওয়াজ। বাট হাউএভার দে ট্রাইড। একটা ভঙ্গুর পুলিশ বাহিনী, পুলিশের বহু লোক তো চাকরিতেই ফিরে নেই, পুলিশের বহু লোক ডাইরেক্ট শুটিংয়ের সঙ্গে জড়িত ছিল, পুলিশের বহু লোক ছাত্রদেরকে হত্যা করেছে, উর্দি পরে হত্যা করেছে, সরাসরি গুলি করে হত্যা করেছে। তাদের মরাল স্ট্রেংথের ব্যাপার আছে না? এইগুলোর হিলিংয়ের জন্য এই পার্টিসিপেন্ট যারা, বোথ পার্টি পার্টিসিপেন্ট যারা ছিল, এই হিলিংয়ের জন্য ইট রিকোয়ার্স টাইম। এই জন্য আমি এটাকে জাস্টিফাই করি না, বাট এভরিবডি ইজ হিউম্যান বিং। এন্ড অফ দ্য ডে একটা বিষয়, সরকারি ইন্ডেমনিটি অধ্যাদেশ দেখেননি? 5 আগস্ট কেন্দ্রিক ইন্ডেমনিটি অধ্যাদেশ মনে হয় তিনি পড়েন নাই। 5 আগস্ট কেন্দ্রিক ডেফিনেশন দেওয়া আছে, কোন অপরাধের বিচার হবে, কোন অপরাধের বিচার হবে না। একই সাথে এটাকে আমি দেখলাম বিশেষ কমিটিতে, পার্লামেন্টের বিশেষ কমিটিতে আইনে রূপান্তর করার জন্য প্রস্তাব করেছে। যদি এই পার্টটুকুকে ইন্ডেমনিটি দেওয়া হয় তাহলে এখানে বিচার্য বিষয় হবে না। আর যদি ইন্ডেমনিটি দেওয়া না হয়, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন সরকার দল। যদি আইনকে তারা স্ক্র্যাচ করে দেন, অর্ডিন্যান্সটাকে বাতিল করে দেন, কিন্তু আমি হোম মিনিস্টার এবং ল মিনিস্টারের বক্তব্য যেটা শুনলাম, দে আর গিভিং প্রোটেকশন। এর অর্থাৎ এই ওই অধ্যাদেশটা আসছে না, এসে গেছে। এবং এটা অর্ডিন্যান্স পাস হয়েছিল, এই অর্ডিন্যান্সটাকে তারা আইনে রূপান্তর করছেন বলে পজিটিভ মতামত দিয়ে রিকমেন্ডেশন দিয়েছেন। আমি জানি এটা যদি থাকে তাহলে এই আইজিপির যে কথা তার কোনো কার্যকারিতা নেই, আর যদি না থাকে তো দ্যাট কুড হ্যাভ বিন ডিফারেন্ট থিং। একটা কথা শুধু আমি এখানে বলতে চাই, দেখেন জনাব তারেক রহমানকে দেশে আসার ব্যাপারে যতটুকু আমরা আমাদের নলেজে আছে, বারবার আমরা শুনেছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে আমরা কি ট্রাভেল পাস ইস্যু করবো নাকি, ট্রাভেল পাস ইস্যু করবো নাকি, যে এই বিষয়টা সামনে এসেছে, বারবার বলা হয়েছে তখন ট্রাভেল পাস ইস্যু করবো নাকি। কিন্তু গভর্নমেন্টের দিক থেকে উনি দেশে আসবেন না এরকম কোনো প্রাইম অফিসে এভিডেন্স আমরা দেখিনি, কিন্তু বরং আমরা উল্টা দেখেছি। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে। 21 আগস্ট মামলা নিষ্পত্তি হয়নি দ্রুত, 10 ট্রাক মামলা দ্রুত নিষ্পত্তি হয়নি, আরো ডজন ডজন মামলা ছিল। তিনিও ফাঁসির আসামি থেকে তিনি মুক্তি পেয়েছেন, নিষ্পত্তি হয়নি? জি এক্স্যাক্টলি নিষ্পত্তি হয়েছে কি, এবং তিনি এখন সংসদ সদস্য। এবং শুধু তাই না, জনাব জুবায়ের রহমান তিনি বাংলাদেশে এসেছেন, একটা দুর্নীতির মামলায় সাজা ছিল, এসে রাষ্ট্রপতির এক বিশেষ আদেশে তিনি তখন জেলে না গিয়ে আপিল করেছেন। নর্মালি কারো যদি সাজা হয় তাহলে সরাসরি আপিল করা যায় না সারেন্ডার না করে, কিন্তু সারেন্ডার না করে তো তিনি আপিল করেছেন। আজকে যদি এই কথা বলা হয়, আচ্ছা বলেন তো অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে প্রথম আদেশ কি ছিল? বেগম খালেদা জিয়ার মুক্তি, প্রথম আদেশ। এটা যখন 8 আগস্টের কথা, যে বঙ্গভবনে যখন গিয়েছিল সব রাজনৈতিক দল, তখন